হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করলে, কিংবা রিসেন্টলি তোমরা ডিসিশন নিয়েছো 2025-এর ইউপিএসসি সিএসসি এক্সামে বসবে এবং নিজের যে স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়ন করবে। তো এই যে আগামী 250 অড দিন আছে, এই সময়টাতে তোমরা কি করে নিজেদের প্রিপারেশনকে স্ট্র্যাটেজাইজ করবে, তোমরা কোন পার্টগুলোতে বেশি ফোকাস করবে, কোন জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, কিভাবে অ্যান্সার রাইটিং করবে, মক টেস্ট কতগুলো দেবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই যে সেশন আছে এটাতে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি। সর্বপ্রথম আমরা যদি নোটিফিকেশন দেখে থাকি, আমাদের নোটিফিকেশন অনুযায়ী 2025-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু 22শে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে। এটা মাথায় রাখবে, 22শে জানুয়ারি তোমরা নোটিফিকেশন পাবে এবং সেদিন থেকে ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে যাবে এবং 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের নোটিফিকেশনে অনুযায়ী ফর্ম ফিল আপ চলবে। এবার 14ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তো এটা সেই 14ই ফেব্রুয়ারির আগেই কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে। তাই মাথায় রাখবে এক্সাম 2025-এ অনেকটা এগিয়ে এসছে এবং প্রতি বছর কিছুটা কিছুটা করে এগোচ্ছে। তো সহজ ভাষায় 22শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ হবে এবং এই সময়ের মধ্যে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে হবে। এরপর প্রিলিমস কবে হবে আমরা যদি লক্ষ্য করে থাকি, ইউপিএসসি সিএসসি তাদের 2025-এর ক্যালেন্ডার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সেই হিসেবে আমাদের ইউপিএসসি সিএসসির প্রিলিমস যে আছে সেটা 25 মে হয়ে থাকবে এবং আমাদের মেন্স যে আছে সেটা 22শে অগস্ট থেকে স্টার্ট হবে। অর্থাৎ আমরা এই মুহূর্তে প্রিলিমসের যে ডেট আছে 25 মে, সেই ডেটটাকেই কিন্তু মেইনলি মাথায় রেখে এগোচ্ছি। আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি এখন কিন্তু 8 মাস 20 দিনের মতো সময় আছে, কিন্তু আমরা এটাকে আমাদের কিছুটা বলতে পারো সুবিধার্থেই 250 দিন ধরে নিয়েছি। তো আমাদের কাছে 250 দিন সময় আছে। তোমরা যারা আজ থেকে 5-10 দিন পরেও ভিডিওটি দেখছো, তোমাদের কাছেও অ্যাপ্রক্সিমেটলি 250 দিনের মতোই সময় থাকবে। এই যে 250 দিন আছে, এই সময়টাতে আমরা কি করে প্রিপারেশন করব সেটাই কিন্তু আমরা ডিসকাস করছি। বাট তার আগে তোমাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা প্রিপারেশন তো শুরু করব, বাট এক্সামে বসতে পারবো কি, আমাদের এজ ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পারবো কি? সেই কারণে এলিজিবিলিটির বিষয়টাও কিন্তু আমি কনসিডারেশনে নিয়েছি এবং আমি ওরকম কোনো কিছু বলছি না যে তোমাদের 21 বছর হতে হবে, তোমাদের 32 বছর ম্যাক্সিমাম থাকতে হবে, সেই বিষয়টাতে আমি আসছি না। তোমাদের জন্ম যদি 2nd অগস্ট 1993 এর পরে হয়ে থাকে, বা তোমাদের যদি জন্ম 2nd অগস্ট বা তারপরে 1993-এর সময়ে যদি হয়ে থাকে, 1994-এ যদি জন্মে থাকো সেটা 1993-এর 2nd অগস্টের পরেই হবে। তো সেই ক্ষেত্রে 1993-এর 2nd অগস্ট বা তারপরে যদি জন্মগ্রহণ করে থাকো তাহলে তুমি এলিজিবল। ওকে, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট না হয়ে ওবিসি হয়ে থাকো, এটাকেই 1990 ধরে নাও। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, এটাকেই 1988 ধরে নাও। ক্লিয়ার? বাট তার মানে কি জাস্ট সদ্যজাত যারা আছে তারাও এক্সামে বসতে পারবে না? একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে। তো সেই হিসেবে সেটা হলো 21 বছর। তো তোমার ডেট অফ বার্থ যদি 2004 সালের 1 অগস্টের আগে হয়ে থাকে তাহলে তুমি এক্সামে বসতে পারবে। বাট যদি এটার পরে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এক্সামে বসতে পারবে না, কেননা 21 বছর তোমার হবে না। মাথায় রাখবে ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে আমাদের সেই জানুয়ারিতে, বাট আমাদের ডেট অফ বার্থ ধরা হচ্ছে জানুয়ারি নয়, সেই 2025-এর অগস্টের 1 তারিখ হিসেবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। এবং তার সাথে আমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই এবং অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং কিছু ক্ষেত্রে নেপাল, ভুটান এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সিটিজেন হলে পরেও পসিবল। বাট আমি মেনলি যাদের ক্যাটার করছি তোমাদের সকলেই ইন্ডিয়ান, তো সেই হিসেবে আমি ওই সমস্ত আলাদা ক্রাইটেরিয়াগুলোকে রাখছি না। তো এবার তোমরা যারা এলিজিবল তারা এরপরে দেখতে পারো যে কি করে তোমরা
এই হিসেবে এই এক্সামের প্রিপারেশন করে থাকবে। বাট এই যে প্রিপারেশন স্ট্র্যাটেজি আছে সেটাকে দেখতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে ইউপিএসসি সিএসসিতে সিলেবাস কি আছে। আমাদের ইউপিএসসি সিএসসিতে মূলত কি পার্ট থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি লক্ষ্য করি ইউপিএসসি সিএসসির যে সিলেবাস আছে সেটা মূলত এরকম যে আমাদের তিনটে পার্টে বা তিনটে স্টেজে যে এক্সাম কন্ডাক্ট হয় প্রত্যেকটার আলাদা কিছু বেসিক নিডস আছে, বেসিক ডিমান্ডস আছে। আমাদের এক্সাম তিনটে স্টেজে হয়, শুরুতে হয় প্রিলিমস, তারপরে হবে মেন্স, এবং মেন্স কোয়ালিফাই করবার পর পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমস যে আছে, প্রিলিমসের আমরা যদি সিলেবাসের একটা ক্রাক্স দেখে থাকি সেখানে আমাদের দুটো পেপার থাকবে, একটা হলো জিএস পেপার 1, একটা হলো জিএস পেপার 2, যেটাকে আমরা সিস্যাট বা সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট বলে থাকি। তো জিএস 1 যে আছে সেখানে আমাদের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে আছে সেটা থাকছে, এর সাথে আমাদের হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, ইকোনমি থাকছে, পলিটি থাকছে, এবং এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল যে ইস্যুগুলো, ইন্টারন্যাশনাল রিলেশনস, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু থাকছে। এবং সিস্যাটকে আমরা যদি কিছুটা সহজভাবে বলি, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ কম্প্রিহেনশন এখানে থাকে। মাথায় রাখবে ইংলিশ গ্রামার নয়, সেই যে তোমরা অন্যান্য এক্সামের জন্য সিনোনিমস, অ্যান্টোনিমস ওগুলো পড়ো, সেগুলোর এখানে প্রয়োজন নেই। এখানে কম্প্রিহেনশন আসবে, তুমি কম্প্রিহেন্ড করতে পারছো কিনা তোমায় যে প্যারা বা তোমার যেই বা তোমাকে যেই কবিতা বা যেটাই দেওয়া হয়েছে কিনা সেটা, এটা হচ্ছে এখানকার মূল বিষয়। তুমি এই এক্সামে মূলত জিএস পেপার 1 যে আছে সেটার নম্বরের ভিত্তিতেই কোয়ালিফাই করবে। সিস্যাটে তুমি 33% পেলেই কোয়ালিফাইড। এরপরে এটা যদি তুমি কোয়ালিফাই করো, এরপরে আসবে মেন্স। মেন্সে তুমি যদি লক্ষ্য করো তোমার মেইনলি 4টে পার্টে কিন্তু সম্পূর্ণ পেপারগুলোকে সেগ্রিগেট করা হয়। প্রথম যেটা পার্ট থাকে সেটা হলো এসে, যেখানে 250 নম্বরের একটা পেপার থাকবে, দুটো এসে লিখতে হবে। এরপরে থাকবে জিএস পেপার। জিএস পেপার থাকবে 4টে, জিএস 1, জিএস 2, জিএস 3, জিএস 4। প্রত্যেকটা পেপার 250 নম্বর করে হয়ে থাকবে। এরপরে তোমার অপশনাল একটা সাবজেক্ট থাকবে যেটার মধ্যে থেকে দুটো পেপার তোমায় অ্যাটেম্প্ট করতে হবে। মাথায় রাখবে একটা সাবজেক্ট দুটো পেপার, দুটো অপশনাল না, ওকে। এর পাশাপাশি তোমাকে কম্পালসারি দুটো ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, যেখানে একটা অবশ্যই ইংরেজি এবং তার সাথে একটা আমাদের এইট শিডিউল যে আছে সেটার 22টে যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে যে কোনো একটা, যার মধ্যে বাংলাও আছে। এবং এই কম্পালসারিতে জাস্ট 25% মার্কস পেয়ে পাস করতে হবে, অর্থাৎ 300 নম্বরের এক্সামে 75 পেলেই হলো। বাট তার মানে এটা না যে আমরা 75 টার্গেট করব, কেননা তোমাদের একটা বলতে পারো দুজন ক্যান্ডিডেটের মধ্যে যদি আমরা লক্ষ্য করে থাকি, শুরুতে এজের ভিত্তিতে তাদের র্যাঙ্কিং হয়ে থাকবে যদি সেম মার্কস থাকে, বাট এজও যদি একই হয়ে থাকে তখন কিন্তু কম্পালসারি পেপারে বিষয়টা এসে যায়, এখানে যে বেশি পাবে তার র্যাঙ্ক ওপরে এসে যাবে। বাট সেটা অনেক পরে, ওটা নিয়ে মাথা ব্যথার কিছু কারণ নেই, বাট চেষ্টা করবে কিছুটা বেশি নম্বর ফেচ করার, ওকে। এবং এর পাশাপাশি এরপরে তোমরা ইন্টারভিউ যে আছে সেটাতে যাবে, যেটার এক্সাক্ট কোনো সিলেবাস নেই, বাট অবশ্যই যতটা সেখানে ভালো করতে পারবে সেটা বেটার। ইন্টারভিউ নিয়ে আমি আলাদা সেশনে এনে থাকবো। তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম জিএস পেপার 1, জিএস পেপার 2 প্রিলিমসের ক্ষেত্রে, সেটাকেই যদি আমরা এখানে দেখি, এখানে আমরা লক্ষ্য করতে পারবো জিএস 1-এ কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমি থাকছে, এনভায়রনমেন্ট থাকছে, জেনারেল সায়েন্স থাকছে, এই সমস্ত কিছু জিএস পেপার 1-এ থাকছে। জিএস পেপার 2-তে মূলত আমাদের রিডিং কম্প্রিহেনশন, এর সাথে বিভিন্ন ইন্টারপার্সোনাল যে স্কিলসগুলো আছে, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যে আছে সেগুলো, বেসিক নিউমেরিসি বা অঙ্ক ক্লাস 10 লেভেলের, বাট তারা 10-এর ওপরেও গিয়ে থাকে। এর সাথে ডেটা ইন্টারপ্রিটেশনও ক্লাস 10 লেভেল পর্যন্ত তারা জিজ্ঞেস করে থাকে। এবং মেন্সের ক্ষেত্রে জিএস পেপার যে 4টে আছে, জিএস পেপারের মধ্যে আমরা যদি লক্ষ্য করে থাকি প্রত্যেকটা জিএস পেপারে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট থেকে থাকে। যেরকম জিএস পেপার 1 যদি তুমি দেখে থাকো সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি থাকে। জিএস পেপার 2 যদি দেখে থাকো সেখানে আমাদের ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, এর সাথে সোশ্যাল জাস্টিস, গভর্নেন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস থাকে। জিএস পেপার 3 যদি দেখে থাকো সেখানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, এর সাথে এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি,
সায়েন্স অ্যান্ড টেক, এই সমস্ত কিছু থেকে থাকে, এবং জিএস পেপার 4-এ এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, এই পার্টগুলো থেকে থাকে। তো এই সমস্ত কিছুর ভিত্তিতে তোমাদের এক্সামটা কনক্লুড হয়ে থাকবে, এবং তোমরা সকলে এই বিষয়টা বেসিক জানো। যদি না জেনে থাকো, 2024-এর স্ট্র্যাটেজির ওখানে আমি সম্পূর্ণ সিলেবাসটা ডিটেলসে আলোচনা করেছি, সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এটাতে ক্লিক করে তোমরা সেটাও দেখে নিতে পারো। বাট এখন আমরা যেই পার্টটা মূলত ডিসকাস করে থাকবো সেটা হচ্ছে এই সিলেবাস জানার পর আমাদের এক্সামের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হওয়া প্রয়োজন, আমরা কিভাবে এক্সামের জন্য অ্যাপেয়ার হলে পরে বা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করলে পরে এক্সামে যথেষ্ট ভালো স্কোর করতে পারবো এবং পসিবল হলে ফার্স্ট অ্যাটেম্পটেই কোয়ালিফাই করতে পারবো। তো চলো সেটাতে আসা যাক। মাথায় রাখবে, ইউপিএসসি এক্সামের ক্ষেত্রে আলটিমেটলি তোমার র্যাঙ্ক ডিসাইড হবে, সার্ভিস অ্যালট হবে মেন্সের ভিত্তিতে, এবং তুমি যখন বলতে পারো এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করবে, তোমাকে মেন্সকে মাথায় রেখে প্রিপারেশন স্টার্ট করবার প্রয়োজন আছে। কিন্তু মেন্সে তুমি তখন পৌঁছবে যখন প্রিলিমসে পাশ করবে। তাই ইনিশিয়ালি প্রিলিমস ফার্স্ট অ্যাপ্রোচ কিন্তু যথেষ্ট বেটার। এবার আমি যখন প্রিলিমস ফার্স্ট অ্যাপ্রোচ বলছি, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সেই সাবজেক্টগুলো দিয়ে শুরু করব যেগুলো প্রিলিমসে আছে, যেরকম পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড ম্যাপস, এই যে পার্টগুলো আছে, এই চারটে সাবজেক্ট, এটাকে আমি পেগ বলে থাকি, PEEG। এই যে পেগ আছে বা এই যে পেগ সিরিজ আছে, এই যে চারটে সাবজেক্ট আছে, ম্যাপকেও তুমি এটাতে ইনক্লুড করে নেবে ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রেও, এই সম্পূর্ণ পোর্শনটা থেকে আমাদের টোটাল যে এক্সাম হয়ে থাকে, টোটাল এক্সামের 60% কোশ্চেন এসে থাকে। 100টা কোশ্চেনের 60খানা কোশ্চেন এই চারটে সাবজেক্ট থেকে পাবে। এবং তুমি যদি লক্ষ্য করো, জিএস পেপার 1 মেন্সের ক্ষেত্রে জিওগ্রাফি সেটার একটা অন্যতম পার্ট, জিএস পেপার 3 এর ক্ষেত্রে ইকোনমি, এনভায়রনমেন্ট একটা অন্যতম পার্ট। তুমি যদি জিএস পেপার 2 দেখো, সেখানে পলিটি অ্যান্ড কনস্টিটিউশন একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই কারণে তোমার অবশ্যই প্রিলিমস হিসেবে তো তুমি এগোচ্ছই, সাথে মেন্সেরও অনেক কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং মাথায় রাখবে, যখন প্রিলিমসের জন্য এটা পড়ছো, এরকম করবে না যে প্রিলিমসকে সেগ্রিগেট করে দিচ্ছে মেন্স থেকে, না, সাবজেক্ট ওরিয়েন্টেড ভাবে পড়বে। পলিটি যখন পড়ছি, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এবং আরও কোনো স্টেজ থাকলে সব কিছুর জন্য পড়বো। তো সেই ক্ষেত্রে এরকম নয় যে প্রিলিমসের জন্য শুধু পলিটি পড়ে নিই তাহলে পাস পসিবল নয়। তুমি যদি লাস্ট কিছু বছরের কোশ্চেন দেখো, যথেষ্ট মেইনস যাদের বলতে পারো আন্ডারস্ট্যান্ডিং আছে কোনো সাবজেক্ট রিলেটেড মেন্সের ভিত্তিতে, তাদের জন্য যথেষ্ট ইজি হয়ে আসছে প্রিলিমসের পেপার। অবশ্যই 2023 যথেষ্ট হার্ড ছিল, বাট 24-এ অনেকটা বলতে পারো রিজনেবলি মডারেট হয়েছে। এর সাথে প্রিলিমসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়া শুরু করতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোন সময় থেকে পড়বে এটা তোমাদের একটা বড় প্রশ্ন। জানুয়ারি 2024 থেকে 2025-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এই মুহূর্তেই পড়তে শুরু করো। ওকে, এরপর তোমরা বলবে ঠিক আছে, আমরা প্রিলিমসের জন্য এটা না হয় করছি, বাকি সাবজেক্টগুলো প্রিলিমসের পড়বো না? অবশ্যই পড়বে, কিন্তু সেটা মেন্সের হিসেবে পড়বে। বাট যখন মেন্সে আসবে, শুধুই কি জিএস পেপারগুলো পড়বে? মাথায় রাখবে, মেন্স মানেই শুধু জিএস পেপার নয়। যখন তোমাদের বলা হয় মেন্সের প্রিপারেশন শুরু করো, হিস্ট্রি বই নিয়ে এসে বসে পড়ি, জিওগ্রাফি নিয়ে বসে পড়ি, আমরা সোসাইটি নিয়ে বসে পড়ি, অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে বসে পড়ি, বাট মেন্সে মূলত জিএস পেপার যে আছে, যেগুলো বলতে তুমি জিএস বোঝো, হিস্ট্রি, জিওগ্রাফি এবং অন্যান্য পার্টগুলো, এটা থেকে 750 মার্কস এসে থাকবে। এবং এই যে 750 মার্কস আছে, এটাতে 300 নম্বর এভারেজ মার্কস এবং 300 যথেষ্ট ভালো নম্বর। 750-তে 300 পেলে সেটা ভালো নম্বর ধরা হয়। এবং কাট অফ তুমি যদি দেখো, সেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 800-র কাছাকাছি থাকে মেন্সে। তাহলে 300 যদি এখান থেকে পাই, বাকি 500 অন্য কোনো জায়গা থেকে পেতে হবে আমাকে। বাট সেটা কোথা থেকে পেতে হবে? সেটা হবে এই তিনটে থেকে।
এথিক্স, এসে, অপশনালস। এই তিনটা হচ্ছে সেই পেপার যেখানে তুমি 250 নম্বরের যে সম্পূর্ণ পেপার হয়ে থাকবে সেখানে 100-র চেয়ে বেশি স্কোর করতে পারবে। এথিক্সে অবশ্যই 120 প্লাস স্কোর করা পসিবল। তুমি যদি এসে দেখে থাকো, এসেতেও কিন্তু 140 স্কোর করা পসিবল। আগে 160ও স্কোর করা যেত, বাট লাস্ট 2 বছর ধরে ফিলোসফিক্যাল এসের ট্রেন্ড বেশি চলে আসাতে আমরা লক্ষ্য করতে পারছি নম্বরটাও কিছুটা কমে আসছে। এবং অপশনালে অনেকেই বলবে 350 খুব ভালো, বাট 350 নিশ্চিতভাবে ভালো, কিন্তু 280 যথেষ্ট ভালো মতো অ্যাচিভেবল। এবং তুমি যদি এই রকমের একটা বলতে পারো মোর দ্যান এভারেজ, অবশ্যই তুমি এভারেজ স্টুডেন্ট নও, যদি হয়েও থাকো নিজেকে এভারেজ ভাববে না, তো এভারেজের থেকে কিছুটা তোমাকে বেশি স্কোর করতে হবে। এবং এই যে নম্বরগুলো দিচ্ছি এটা এরকম নয় যে তুমি এসেতে 160 পেয়ে যাও, তুমি এথিক্স যে আছে এটাতে 156 এর আগে পেয়েছে, তুমি 150 পেয়ে যাও, সেরকম নম্বর আমি দিচ্ছি না। তো এরকম ভাবেও তুমি যদি এক্সামে অ্যাপিয়ার হয়ে থাকো এবং সেখানে এরকম নম্বর স্কোর করে থাকো, তুমি কিন্তু 540 প্লাস স্কোর করতে পারছো, যেটা যথেষ্ট একটা ভালো মার্কস কনসিডারিং তুমি জিএস পেপারগুলোতে এভারেজে 300 পেয়েছো। তাহলে কিন্তু তুমি মেন্স কোয়ালিফাই করে যাবে। তো মেন্সে কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি দেখতে পারছো? এই পার্টগুলোর নিজের অপশনালকে আগে রেডি করো, এসএকে আগে রেডি করো, এথিক্সকে আগে রেডি করো, এবং তার সাথে অবশ্যই জিএসকে কিছুটা কিছুটা করে নিয়ে যাও, বাট শুরু এই তিনটে দিয়ে করবে। এই ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্সের বড় গুরুত্ব তুমি খুঁজে পাবে এই জিএস পেপারগুলোর ক্ষেত্রে। বাট জিএস পেপারের জন্য তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সকে রেডি করবে, কোন সময় থেকে পড়বে এটা তোমাদের মনে প্রশ্ন জাগবে। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যখন পড়বে সেটা 2025-এর জন্য যখন পড়বে, জুন 2024 থেকে শুরু করো মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং মাথায় রাখবে এখানে এথিক্স যে বলেছি, এথিক্সের জন্য জাস্ট একটা বই লেক্সিকন কিনে নিয়েছি পড়ে নিলাম, সুব্বারাও কিনে নিয়েছি পড়ে নিলাম, কোনো কোচিংয়ের একটা নোট নিয়েছি পড়ে নিলাম, সেটা না। এথিক্সে তুমি 120 প্লাস তখনই স্কোর করতে পারবে যখন এটাকে একটা ডায়নামিক সাবজেক্টে পরিণত করতে পারবে। এই কারণে এথিক্স কিন্তু শুধু স্ট্যাটিক নয়, এথিক্সে কারেন্ট অ্যাফেয়ার্সকে ইনক্লুড করবে। ভীষণ রকমভাবে হেল্পফুল হবে যদি তুমি এথিক্সে কারেন্ট অ্যাফেয়ার্সকে ইনক্লুড করো, এটা তোমায় যথেষ্ট ভালো মার্কস ফেচ করতে সাহায্য করবে। একই রকমভাবে অনেকে মনে করে এসের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এসে তো জিএস থেকে হয়ে যাবে, হিস্ট্রি পড়ছি হয়ে গেল, জিওগ্রাফি পড়ছি হয়ে গেল, সেটা অনেক আগে হতো, এখন হবে না। এখন তুমি যদি এসে লিখতে চাও ফিলোসফিক্যাল এসেতে, অবশ্যই এগুলো তোমাকে যথেষ্ট ম্যাটেরিয়াল প্রোভাইড করবে, বাট তার বাইরেও তোমাকে যেতে হবে। এসেতে 140 প্লাস স্কোর করতে গেলে তোমাকে এর চেয়ে বাইরেও কিছু পড়তে হবে, বিভিন্ন অন্যান্য স্টোরিগুলোতে তোমাকে নিজেকে ইন্ডালজ করতে হবে। যেরকম প্যারা অলিম্পিক্স হয়ে গেল, এখানের বিভিন্ন যে বলতে পারো আমাদের অ্যাথলেটস আছে তাদের স্টোরিগুলোকে তুমি দেখতে পারো, অন্যান্য বড় বড় বিভিন্ন যে সায়েন্টিস্টরা আছে তাদের স্টোরিকে দেখতে পারো তুমি। ইনফ্যাক্ট পাকিস্তানের যে জ্যাভলিনে ফার্স্ট হয়েছে তার স্টোরিকে তুমি দেখতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে তুমি কিন্তু অ্যানেকডোট তৈরি করে অ্যান্সারকে বা এসেকে যথেষ্ট সুন্দর করে তুলতে পারবে। তো সেগুলো মাথায় রাখবে এবং এর সাথে অপশনালকে রেডি করার জন্য খুব সুন্দরভাবে এটাকে আগে ডিসাইড করো, ঠান্ডা মাথায় ডিসাইড করবে। জাস্ট বিকজ তোমার কোনো দাদা একটা অপশনাল নিয়ে রেখেছে তার মানে সেটা তোমার জন্য ভালো হবে এটা নয়। তোমার হতে পারে সার্টেন কোনো একটা জিনিস পছন্দ, সেটা বাকিদের নাও হতে পারে। তোমার লাইট কালারের শার্ট পছন্দ, আমার সেটা নাও হতে পারে। তো অপশনাল যেটা আমার পছন্দ সেটা তোমার কেন হবে? তোমাদের স্কুলের কলেজের বন্ধুরা সবাই কি একই সাবজেক্ট নিয়েছিলে গ্রাজুয়েশনের ক্ষেত্রে? না, সবাই আলাদা সাবজেক্ট নিয়েছো। কেন? সবার চয়েস আলাদা। অনেক ক্ষেত্রে নম্বরও কম বেশি থাকে, বাট জেনারেলি চয়েস আলাদা। তো সেই ক্ষেত্রে অপশনালে কেন দাদা দিদিদের চয়েস নেব? এটা নিয়ে তোমাকে 3-4 বছর কাটতে হবে। তাই অপশনালকে ওয়াইজলি চুজ করবে এবং সেটাকে মে 2025-এর আগে
শেষ করে দেবে। যদি প্রিলিমসের আগে অপশনাল শেষ না হয় 2025 কিন্তু টাফ হবে। এরপর এগুলো তো শেষ করে নিলাম, বাট জিএস এর যে 300 নম্বর আছে সেটা কি করব? তো এখানে তোমাকে এটা কিন্তু ওয়াইজলি কমপ্লিট করতে হবে, এবং আনডাউটেডলি আগের যে 3টে পার্ট আছে সেটাতে তোমার যতটা সময় যাবে, এই 300 নম্বর পেতেও তোমার তার সমান বা প্রয়োজনে তার চেয়েও বেশি সময় যেতে পারে। তো এখানে প্রথমে তোমায় বুঝতে হবে তোমার স্ট্রেংথ কি আছে। জিএস পেপার 1 এবং 2তে আমরা লক্ষ্য করতে পারি বহু ক্যান্ডিডেটের যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু সেটা ইন্টারেস্টিং হয়ে থাকে। অনেকের জন্য জিএস পেপার 3 যথেষ্ট এক প্রকারে অকওয়ার্ড কিছু সাবজেক্টের কম্বিনেশন। অনেকের আবার জিএস 2-3 ভালো লাগে, জিএস 1 ভালো লাগে না। তো সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার ওপর, বাট এভারেজে 300 মার্কস যাতে থাকে সেটা মেনটেন করবে। কোনোটাতে 95 পেলে অন্যটা 105 তোমায় পেতে হবে। এবার তোমার অপশনাল কি সেটাও এখানে যথেষ্ট বড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা তোমার যদি অপশনাল জিওগ্রাফি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অনেকটা পোর্শন তোমার কিন্তু জিএস 1 এর হয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো এখানে কিন্তু মাথায় রাখবে এবং সেই হিসেবে প্রিপারেশনটা শুরু করবে। সরি, বাট জিএস পেপার 1 যে আছে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি আছে, সেখানে খুব বেশি নম্বর ফেচ করা সকলের জন্য সহজ হয়ে থাকে না। এটা যথেষ্ট একটা টাফ বিষয় হবে। এই ক্ষেত্রে জিএস পেপার 2 এবং জিএস পেপার 3তে তুমি যদি নিজের কিছুটা সময় বেশি দিয়ে থাকো, এটা তোমায় কিন্তু রিওয়ার্ডও যথেষ্ট বেশি দিয়ে থাকবে। বাট তার মানে এটা নয় যে জিএস 1কে ইগনোর করে দেবে। যেরকম পার্সোনালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার জন্য জিএস 1 যথেষ্ট সুইটেবল এবং আমি জিএস 1-এ ফোকাস করব বেশি। বাট জেনারেলি তুমি যদি লক্ষ্য করে থাকো, জিএস 2 এবং 3 বেশি রিওয়ার্ডিং হয়ে থাকে যদি তুমি এটাকে ভালো মতো কমপ্লিট করে নাও। বাট ভালো মতো যখন বলা হচ্ছে, খুব ভালো মতো। ক্লিয়ার? এর সাথে মনে করো আমার অপশনাল জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি তো অপশনাল পড়ছি, জিএসএ আমার জিওগ্রাফি পড়ার কি প্রয়োজন আছে? এটা অনেকের মনে হয়, খুব ভালো বিষয়, মনে হওয়াটা স্বাভাবিক। বাট জিএসআর হিসেবে আলাদা অ্যান্সার রাইটিং গুরুত্বপূর্ণ। কমপ্লিটলি তুমি যদি মনে করো যে না, আমি আমার অপশনালে তো অ্যান্সার রাইটিং করছি, অপশনাল তো পড়ছি, জিএস এর ক্ষেত্রে আলাদা করে হিস্ট্রিকে, জিওগ্রাফিকে, সোসাইটিকে, পলিটিক্যাল সায়েন্সকে, ইকোনমিক্সকে গুরুত্ব কেন দেব আমি? সেখানেই ভুল করবে। জেনারেলি তুমি লক্ষ্য করবে, অবশ্যই কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে যাদের যেই অপশনাল সেই সাবজেক্টে তাদের নম্বর বেশি আছে। বাট কত ক্যান্ডিডেটের মধ্যে তুমি 100টা ক্যান্ডিডেট আমার সামনে নিয়ে আসো, তাদের মধ্যে 50 জন এরকম থাকবে যাদের যেই সাবজেক্ট অপশনাল ছিল সেই সাবজেক্টের যে জিএস পেপার আছে সেখানে নম্বর অন্য পেপারগুলোর চেয়ে কম। তার একটা বড় কারণ, তারা জিএস কে অপশনাল ধরে অ্যান্সার করে, যেটা ঠিক নয়। যখন তুমি কোনো সাবজেক্ট সম্পর্কে বেশি জানবে, সেটাও কিন্তু ডেট্রিমেন্টাল হতে পারে। তো এই ক্ষেত্রে জিএস এর অ্যান্সার রাইটিং নিজস্ব যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে, সেটাকে আলাদাভাবে ট্যাকেল করবে। জিএস কে জিএস এর মর্যাদা তোমায় দিতে হবে। কেননা তোমার খাতা যিনি দেখছেন তিনি কোনো হিস্টোরিয়ান নন, তোমার খাতা যিনি দেখছেন তিনি কোনো জিওগ্রাফার নন, তোমার খাতা যিনি দেখছেন তিনি একজন লেম্যান ব্যক্তি, তার হয়তো অন্য সাবজেক্ট বা অন্য সাবজেক্টে ব্যাকগ্রাউন্ড আছে। তো তোমার সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো তিনি বুঝবেন না। তো সেই হিসেবে তোমাকে কিন্তু ট্যাকেল করতে হবে। এবং অ্যান্সার রাইটিং যদি না করো, ইউপিএসসিকে ভুলে যাওয়া শ্রেয় হবে। অনেক ক্ষেত্রে তুমি শুনবে অ্যান্সার রাইটিং ছাড়া পাশ করে গিয়েছে। হয় তারা মিথ্যে বলছে, নয়তো ভগবান সত্যি তাদের উপর ভীষণ কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছে। বাট নিজেকে এতটা ভাগ্যবান ভাবা ঠিক নয়। তাই অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করা বুদ্ধিমানের কাজ হবে। বাট এই সব কিছুর পর আমার তরফ থেকে তোমাদের জন্য কয়েকটা সাজেশন আছে। প্রথম, এই যত কিছু বললাম এটাকে তোমাদের কিন্তু প্রায় কমপ্লিট করে দিতে হবে জানুয়ারি 2025-এর মধ্যে। যেটা তোমাদের জন্য টাফ হবে, অবশ্যই কমপ্লিট হয়তো হয়ে থাকবে না, বাট অ্যাটলিস্ট এসে এথিক্স এবং অপশনাল সাথে জিএস এর একটা দুটো পেপার যাতে কমপ্লিট হয়ে যায় সেটা দেখবে। এর সাথে যেটা তুমি পড়ছো
জাস্ট আমি কমপ্লিট করার স্বার্থে আজ আমি এটা পড়লাম, কাল ওটা পড়লাম, পরশু এটা পড়লাম, 3 মাস পরে গিয়ে যখন 3 মাস আগে যেটা পড়েছো সেটা দেখবে, সেটা দেখে নতুন মনে হবে। তাই রিভাইজ করাটা খুব জরুরি। তাই রিভাইজটা 3/7/28 মডিউলে করবে। যেটা আজ পড়ছো 3 দিন পর রিভিশন, আজ যেটা পড়ছো 3 দিন পর রিভাইজ করলে তার 7 দিন পর আবার, এবং তার 28 দিন পর আবার, এবং এভাবে কন্টিনিউয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও রিভাইজ করতে পারবে। বাট অ্যাটলিস্ট এই 3টে রিভিশন কিন্তু খুব খুব জরুরি। এর সাথে যখন প্রিপারেশন শুরু করছো, প্রিপারেশন শুরুতে মেইনস হিসেবেই করবে। যখন প্রিলিমসের কোনো সাবজেক্ট শুরু করছো সেটাকেও প্রিলিমস এবং মেন্স দুটো হিসেবেই একসাথে করবে, এবং প্রথম দিন থেকে প্রিলিমস এবং মেন্সকে একসাথে ধরে সেটাকে প্রিপেয়ার করবে। এর সাথে প্রথম দিন থেকে অ্যান্সার রাইটিং চেষ্টা করার দরকার নেই। অ্যান্সার রাইটিং অ্যাটলিস্ট অক্টোবর থেকেও তুমি যদি স্টার্ট করো তাহলেও কিন্তু চলবে। পুজোর পর থেকে তুমি অ্যান্সার রাইটিং শুরু করো, বাট রিলিজিয়াসলি ডেইলি করো, এটা মাথায় রাখবে। এর সাথে মক টেস্ট দেওয়া খুব জরুরি, বাট মক টেস্টের নম্বরকে এক্সামে কত পাবে সেই নম্বর ধরে নেওয়া বোকামি। মক টেস্টকে নিজের ভুলগুলোকে রেকটিফাই করতে ব্যবহার করো, কত নাম্বার পাবে সেটা জানার জন্য নয়। কেননা ইউপিএসসির কোশ্চেন একমাত্র ইউপিএসসি তৈরি করতে পারে, কোনো কোচিংয়ে বসে থাকা তাদের যে কোশ্চেন সেটার আছে তারা নয়। এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের প্রিলিমস এবং মেন্সের বেসিসে শর্ট নোট তৈরি করো। মেন্সের একদিনে দুটো পেপার হবে, তোমরা আজ এসে দিয়ে আসলে কাল হবে GS1 GS2, GS1 এবং GS2-তে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি, সোশ্যাল জাস্টিস, পলিটি, কনস্টিটিউশন, গভর্নেন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস। এক রাতে এক্সাম দিয়ে আসার পর রিভাইজ করতে হবে। শর্ট নোট প্রয়োজন, যেটা একদিনে রিভাইজ করতে পারো সেই হিসেবে শর্ট নোট তৈরি করবে, যেটা রিভাইজ করবে। এবং তার মানে এক্সামের আগের দিনের রিভিশনের জন্য নয়, এক্সামের আগে অ্যাটলিস্ট যাতে সেটা 10 বার রিভাইজ হয়ে যায় সেটা এনশোর করবে, এবং পসিবল হলে সেটাতেও হাইলাইট করে নেবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে বেসিক যেটা আমার তরফ থেকে তোমাদেরকে বলার ছিল এক্সাম পারপাসে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা মনে করছো যে না 2025-এর হিসেবে স্যার এই সমস্ত কিছু করবো, বাট আমাদের ম্যাটেরিয়াল হিসেবে অনেক কিছু চাই। যদি আপনাদের কোনো কোর্স থাকে সেটা সাজেস্ট করুন। অবশ্যই আমাদের কোর্স আছে। রিসেন্টলি আমাদের কিন্তু 2025-এর একটা কোর্স লঞ্চ হয়েছে, কিছুদিন হয়ে গিয়েছে এটাতে ক্লাস, কেননা 25-এর হিসেবে আমরা 1 বছর আগেই কিন্তু ক্লাস শুরু করেছিলাম। তো এই কোর্সে তোমরা চাইলে জয়েন হতে পারো। এটা কমপ্লিটলি একটা লাইভ কোর্স। এর ফলস্বরূপ এখানে যেই ক্লাসগুলো অলরেডি হয়েছে তার রেকর্ডেড কপি কিন্তু তুমি পেয়ে যাবে। এর ফলে কোনো অসুবিধে তোমরা ফেস করবে না। প্রত্যেকটা ক্লাস যেগুলো হয়েছে তার রেকর্ডেড দেখো এবং সেই হিসেবে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের মধ্যে অনেকে আছো যারা অপশনাল এর মধ্যে তৈরি করতে চাচ্ছ, যে স্যার মেয়ের আগে অপশনাল আমাকে করতে হবে, অপশনাল তাহলে আমায় সাজেস্ট করুন। তো দেখো অলরেডি আমাদের হিস্ট্রি অপশনাল কিন্তু শুরু হচ্ছে। হিস্ট্রি অপশনালের নতুন ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও তোমরা যথাশীঘ্রই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের নিচে দেওয়া নম্বরে। এই যে কোর্স আছে এটা একটা হলিস্টিক কোর্স হতে চলেছে এবং 2025-এর হিসেবে হতে চলেছে। একই রকমভাবে তোমাদের মধ্যে অনেকে আছো যারা বাংলা সাহিত্য অপশনালে যুক্ত হতে চাচ্ছ, তোমরা সেটাতেও কিন্তু যুক্ত হতে পারো। এর জন্য এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। সেটাতেও একটা বেসিক কিন্তু অফার চলছে, তোমরা সেটা অ্যাভেল করতে পারবে। তোমরা যদি জিওগ্রাফি অপশনালে ইন্টারেস্টেড থাকো তোমরা সেই জিওগ্রাফি অপশনালের কোর্সেও কিন্তু জয়েন হতে পারো। জিওগ্রাফিরও কোর্সটি নতুন থেকে শুরু হচ্ছে। এর ফলস্বরূপ এই প্রত্যেকটা কোর্সে তোমরা জয়েন হতে পারবে। তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও সরাসরি জয়েন হতে পারবে। জাস্ট প্লে স্টোরে গিয়ে নেত্রা আইএস লেখো, নেত্রা আইএস ইউপিএসসি ইন বেঙ্গলি বলে একটা অলরেডি কোর্স খুঁজে পাবে। সেই কোর্সে তোমরা কিন্তু সরাসরি গিয়ে সেখান থেকেও আমাদের কোর্সে যুক্ত হতে পারো। সেই অ্যাপে গিয়ে তোমরা সেখান থেকে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আশা করছি তোমাদের কাছে সমস্ত বিষয়টি ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্যই। তোমাদের যে প্রশ্ন আছে সেটা কমেন্ট সেকশনে আমায় জানিয়ে দাও, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সকলকে ধন্যবাদ সেশনটি এই পর্যন্ত দেখবার জন্য। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।